আমরা এখন একাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত অরণ্য সম্পর্কে আলোচনা করব। জীবজগৎ থেকে সংগৃহীত যেসব বস্তু বা উপকরণ মানুষের বিভিন্ন ধরনের অভাব পূরণের কাজে ব্যবহৃত হয় তাদের জৈব সম্পদ বলে। প্রাণের বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর সমস্ত প্রকার জৈব সম্পদকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা উদ্ভিদ জগৎ বা উদ্ভিজ্জ সম্পদ এবং দ্বিতীয়ত প্রাণী জগৎ বা প্রাণী সম্পদ। কোনো অঞ্চলে বিভিন্ন প্রজাতির বহু সংখ্যক গাছের যখন একসঙ্গে সমাবেশ ঘটে তখন তাকে অরণ্য বা বনভূমি বলা হয়। সাধারণত ভূপৃষ্ঠে কোনো স্থানে কমপক্ষে 0.05 হেক্টর জমিতে যখন বেশ কিছু সংখ্যক বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমাবেশ হয় তখন তাকে অরণ্য বলা হয়। আবার রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ FAO অনুসারে, তাদের সংজ্ঞা অনুসারে যে সকল স্বাভাবিক উদ্ভিদের সমাবেশই অরণ্য হিসাবে পরিচিত, যা স্থানীয় জলবায়ু ও তার বন্টনের ওপর প্রভাব বিস্তার করে, জীবজন্তুকে আশ্রয় দেয় ও প্রাকৃতিক বাসস্থান গড়ে তোলে এবং কাঠ উৎপাদনে সক্ষম, এদেরকে বলা হচ্ছে অরণ্য। এখন আমরা অরণ্যের শ্রেণীবিভাগ দেখব। পৃথিবীতে নানা ধরনের বনভূমি আছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি ও স্বাভাবিক পরিবেশের তারতম্যের ওপর নির্ভর করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় এবং তাদের ব্যবহারও আলাদা আলাদা হয়ে থাকে। এই সকল বনভূমিকে দুদিক থেকে আমরা ভাগ করে আলোচনা করব। এক, প্রকৃতি ও গঠন অনুসারে অরণ্যের শ্রেণীবিভাগ, আর দ্বিতীয়ত হলো আহ, জলবায়ুর পার্থক্য অনুসারে শ্রেণীবিভাগ। প্রথম আমরা দেখব প্রকৃতি ও গঠন অনুসারে অরণ্যের শ্রেণীবিভাগ। প্রধানত তিনটি ভাগে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা যায়। প্রথম হলো পাতার আকৃতির পার্থক্য অনুসারে বনভূমি প্রধানত তিন ধরনের। এক, বড় পাতার বনভূমি। দুই, ছুচালো পাতার বনভূমি। তিন, অন্যান্য পাতার বনভূমি। দ্বিতীয়ত হলো গাছের প্রকৃতি অনুসারে বনভূমি দু ধরনের হয়। এক, চিরহরিৎ বা চিরসবুজ বনভূমি, অর্থাৎ যে সমস্ত বনভূমিতে সারা বছর গাছের পাতা অবস্থান করে। আর দ্বিতীয়ত হলো পাতা ঝরা বা পর্ণমোচী বনভূমি, অর্থাৎ যে সমস্ত বনভূমিতে বছরের নির্দিষ্ট সময় পাতা ঝরে যায়, অর্থাৎ শুষ্ক ঋতুতে পাতা ঝরে যায়, তাদের বলা হয় পাতাঝরা বা পর্ণমোচী বনভূমি। তৃতীয় ভাগ হচ্ছে কাঠের বৈশিষ্ট্য অনুসারে বনভূমিকে আবার দুভাগে ভাগ করা যায়। এক, শক্ত কাঠের বনভূমি, আর দুই, নরম কাঠের বনভূমি। এখন আমরা দেখব জলবায়ুর পার্থক্য অনুসারে অরণ্যের শ্রেণীবিভাগ। জলবায়ুর বিভিন্ন উপাদান, বিশেষ করে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পার্থক্যের জন্য পৃথিবীর বনভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথম হলো চিরহরিৎ অরণ্য বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। দ্বিতীয়ত পাতাঝরা অরণ্য বা ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। তৃতীয়ত ভূমধ্যসাগরীয় অরণ্য। চতুর্থত নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য এবং পঞ্চমত সরলবর্গীয় বৃক্ষের অরণ্য। এছাড়াও আরো তিন প্রকার বনভূমি দেখা যায়। এক, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। দুই, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মরু অঞ্চলের উদ্ভিদ। এবং তিন, তুন্দ্রা উদ্ভিদ। এছাড়াও উপকূলীয় আর্দ্র লবণাক্ত জলবায়ুতে উপকূলীয় বা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। এখন আমরা অরণ্যের গুরুত্ব সম্পর্কে দেখব। অরণ্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ। এই অরণ্য পুনর্ভব সম্পদ।
অরণ্যের গুরুত্বগুলিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। এক, প্রত্যক্ষ গুরুত্ব, আর দুই, পরোক্ষ গুরুত্ব। প্রথম আমরা দেখব প্রত্যক্ষ গুরুত্বের মধ্যে জ্বালানি কাঠ। প্রধানত অরণ্য থেকে প্রাপ্ত শক্ত ও নরম কাঠ বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে থাকে। প্রকৃতপক্ষে পৃথিবীতে উৎপাদিত মোট কাঠের শতকরা প্রায় 50 ভাগ জ্বালানি কাঠ রূপে ব্যবহৃত হয়ে থাকে। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া প্রভৃতি মহাদেশে জ্বালানি কাঠ হিসাবে এর ব্যবহার সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, শিল্পের কাঁচামাল হিসাবে দেশলাই উৎপাদন, প্লাইউড নির্মাণ, আসবাবপত্র নির্মাণ, রেলপথ নির্মাণ, জাহাজ ও রেলগাড়ি সহ বিভিন্ন যানবাহনের অংশবিশেষ নির্মাণ, কাগজের মণ্ড প্রস্তুত তের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, রেয়ন প্রস্তুতের কাঁচামাল, কাঠের বোর্ড উৎপাদনে প্রয়োজনীয় নরম ও শক্ত কাঠ ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও ঘরবাড়ি নির্মাণেও কাঠ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তৃতীয়ত হলো ভেষজ দ্রব্য। অরণ্য থেকে বিভিন্ন ধরনের ভেষজ বা ওষুধ আমরা পেয়ে থাকি, যেমন সর্পগন্ধা, কুত, সিঙ্কোনা প্রভৃতি এই অরণ্য থেকেই পাওয়া যায়, যা থেকে ওষুধ তৈরি করা হয়ে থাকে। চতুর্থত, উপজাত বনজ দ্রব্য। বনভূমি থেকে লাক্ষা, ধুনো, রজন, গদ, হরিতকি, দারচিনি, এলাচ, বিভিন্ন ধরনের মশলা, বেত, ঘাস, তারপিন তেল, রাবার, চিকেল, বাদাম প্রভৃতি অপ্রধান বনিজ দ্রব্য আমরা পেয়ে থাকি। পঞ্চমত, পশুপালন। তৃণভূমি অঞ্চলে গবাদি পশু প্রতিপালন করা হয় ও পশুচারণ শিল্প এখানে গড়ে উঠেছে, যেমন অস্ট্রেলিয়ার ডাউন্স, উত্তর আমেরিকার প্রেরি ইত্যাদি। ষষ্ঠত আমরা দেখব কাঠ শিল্প ও অন্যান্য বনজ সম্পদ আহরণ শিল্প। বনভূমিকে কেন্দ্র করে কাঠ সংগ্রহ শিল্প গড়ে উঠেছে। এছাড়াও মধু, মোম প্রভৃতি সংগ্রহ বহু মানে বহু লোকে জীবিকার সংস্থান করে থাকে। এরপর আমরা দেখব সপ্তমত, পর্যটন শিল্প। বনভূমি অসংখ্য পশু পাখির আবাসস্থল। পশু পাখি ও প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে পৃথিবীর সব বনভূমিতেই পর্যটকরা বেড়াতে যান। এরপর আমরা দেখব পরোক্ষ গুরুত্বগুলি সম্পর্কে। প্রথম হলো জলবায়ু নিয়ন্ত্রণ। অরণ্য জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে। গাছের পাতা থেকে বাষ্পমোচন প্রক্রিয়ায় জল নির্গত হয় এবং এই জলীয় বাষ্প পরিবেশে আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে তোলে। এর ফলে অরণ্যভূমি অঞ্চলে বৃষ্টিপাত হতেও দেখা যায়। দ্বিতীয়ত, পরিবেশ দূষণকে রোধ করে। অরণ্য পরিবেশ দূষণকে রোধ করে থাকে। গাছ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এবং অক্সিজেন ছেড়ে দেয়, যার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। এই প্রসঙ্গে আমরা বলতে পারি, যেমন আমাজন অববাহিকাকে বলা হয়ে থাকে, সেলভা অরণ্যকে বলা হয়ে থাকে পৃথিবীর ফুসফুস, কারণ এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন বায়ুমণ্ডলে এই প্রচুর অরণ্যভূমি বা বৃহত্তম অরণ্যভূমি হিসাবে প্রচুর পরিমাণে অক্সিজেন পরিবেশে ছেড়ে দেয়। তৃতীয়ত হচ্ছে মৃত্তিকা ক্ষয় নিবারণ করা। বনভূমি থাকলে মৃত্তিকার ওপরের স্তরে বৃষ্টিপাতের জল সরাসরি এসে পড়তে পারে না, যার ফলে মাটির ক্ষয় অনেকটা রোধ হয়। এছাড়াও উদ্ভিদ তার শিকড়ের দ্বারা মাটিকে শক্ত করে ধরে রাখে, যার ফলে মৃত্তিকা ক্ষয় অনেকটাই কমে যায়। এছাড়াও ঝড়ের সময় শুকনো বালি, ধূলিকণা এগুলি উদ্ভিদ শক্ত করে ধরে রাখে, যার ফলে এখানে মৃত্তিকা ক্ষয় অনেক কম হয়। যেখানে উদ্ভিদ শূন্য সেখানে মৃত্তিকা ক্ষয় এই কারণে বেশি হতে দেখা যায়। আবার পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হওয়ায় সেখানে বনভূমি থাকা সত্ত্বেও থাকা অবশ্যই প্রয়োজন হয় মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে ওই অঞ্চলকে রক্ষা করার জন্য। চতুর্থত হলো মরুভূমির প্রসার রোধ। বনভূমি মরুভূমির বিস্তার রোধ করে থাকে।
ভারতে থর মরুভূমির প্রসার রোধ করার উদ্দেশ্যে মরুভূমির প্রান্ত দেশে অরণ্য বা গাছপালা লাগানো হয়ে থাকে। এরপর পঞ্চমত আমরা দেখব মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধি। গাছের ডালপালা, পাতা, শিকড় ইত্যাদি পচে জৈব পদার্থ উৎপন্ন হয়। এই জৈব পদার্থ মাটিতে উর্বরতা শক্তি বৃদ্ধি করে থাকে। ষষ্ঠত, বন্যার প্রকোপ হ্রাস। বৃষ্টির জলের সাথে প্রচুর পলি বাহিত হয়ে নদীতে জমা হয় এবং নদী খাতের গভীরতা হ্রাস পায়। এর ফলে বন্যার প্রকোপ বৃদ্ধি পায়। বনভূমি থাকলে বৃষ্টির জলের সঙ্গে বাহিত এই পলির পরিমাণ অনেকটাই কমে যায়, যার ফলে নদীর গভীরতা অনেকটা খুব বেশি মাত্রায় হ্রাস পেতে পারে না, অর্থাৎ নদীর গভীরতা বেশি থাকে, যার ফলে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এরপর আমরা দেখব সপ্তমত ঝড়ের গতিবেগ নিয়ন্ত্রণ। অরণ্য বিধ্বংসী ঝড়ের প্রকোপ থেকে জীবন ও সম্পত্তিকে রক্ষা করে থাকে, যার ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে, যেমন আমরা দীঘাতে দেখি, সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রচুর গাছ লাগানো হয়ে থাকে। অষ্টমত জাতীয় আয়ের উৎস। বনজ সম্পদের প্রাচুর্য দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে। কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, মায়ানমার প্রভৃতি দেশে জাতীয় আয়ের একটি প্রধান উৎস হল বনজ সম্পদ। এবং সব শেষে আমরা বলতে পারি জৈব জীব বৈচিত্র্য সংরক্ষণ। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ প্রভৃতি জীব বৈচিত্র্যের ধারক ও বাহক হল অরণ্য। আগামী প্রজন্মের জন্য জীব বৈচিত্র্যের সংরক্ষণ বিশেষভাবে প্রয়োজন। আমরা এখন নিরক্ষীয় চিরসবুজ অরণ্য বা চিরহরিত অরণ্য অঞ্চল সম্পর্কে আলোচনা করব। এই নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরহরিত অরণ্য, যেটি নিরক্ষরেখার উভয় পার্শ্বে যে সমস্ত অঞ্চলে সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত হয় এবং অধিক উষ্ণতা অবস্থান করে, সেই সব অঞ্চলে এই ধরনের অরণ্যভূমি সৃষ্টি হয়েছে। এই অরণ্য অঞ্চলের গাছের পাতাগুলি সারা বছর সবুজ অবস্থায় থাকে। যেহেতু এখানে সারা বছর দুপুরের পরে পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায়, যার ফলে মৃত্তিকাতে জলের অভাব হয় না, যার ফলে গাছের পাতাগুলি একসঙ্গে সমস্ত পাতা ঝরিয়ে দেয় না, কারণ এখানে শুষ্ক ঋতু দেখতে পাওয়া যায় না। তাই গাছে সারা বছরই সবুজ পাতা থাকে। এই কারণে এই অরণ্যভূমিকে চিরহরিত অরণ্যভূমি বলে। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় একে নিরক্ষীয় চিরহরিত অরণ্য বলা হয়ে থাকে। নিম্ন অক্ষাংশে এই অরণ্যের সৃষ্টি হয়েছে বলে একে নিম্ন অক্ষাংশীয় চিরহরিত অরণ্য বলা হয়। আবার ক্রান্তীয় মণ্ডলে বা উষ্ণ মণ্ডলে অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের প্রভাবে এই অরণ্য সৃষ্টি হয়েছে বলে একে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয়। এরপর আমরা এর অবস্থান দেখব। নিরক্ষীয় চিরহরিত অরণ্য প্রধানত নিরক্ষরেখার উভয় পার্শ্বে 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। এখানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্য আমেরিকা, ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের, এছাড়াও এশিয়ার দক্ষিণ দক্ষিণ পূর্ব অংশে এবং এখানকার দ্বীপপুঞ্জগুলিতে এই বনভূমি দেখতে পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার এবং উষ্ণতার পরিমাণ 27 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এই বনভূমি গড়ে উঠেছে। এবার আমরা এই ভৌগোলিক বন্টন সম্পর্কে দেখব। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশে এই অরণ্যের বিস্তার অন্যান্য মহাদেশগুলির তুলনায় অনেক বেশি।
দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে, যেমন ব্রাজিলের দক্ষিণ পূর্ব এবং আমাজন অববাহিকা, ভেনিজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া ও উত্তর আর্জেন্টিনার কিছু অংশে এই বনভূমি গড়ে উঠেছে। ব্রাজিলে আমাজন অববাহিকার অরণ্য সেলভা নামে পরিচিত। সেলভা একটি ল্যাটিন শব্দ, এর অর্থ হল গাছ বা কাঠ। একে পৃথিবীর ফুসফুসও বলা হয়ে থাকে। এই সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এই বনভূমি পৃথিবীর বৃহত্তম ও গভীরতম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য। এরপর আমরা দেখব আফ্রিকা। আফ্রিকার কঙ্গো অববাহিকা, উগান্ডা, বুরুন্ডি, নাইজেরিয়া, ক্যামেরুন, অ্যাঙ্গোলা, তারপরে সিয়েরা লিওন ইত্যাদি, এছাড়াও মাদাগাস্কার পূর্ব ভাগ, এই সমস্ত জায়গায় এই প্রকার অরণ্যভূমি দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখব এশিয়া। এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্বের দেশগুলো যেমন মালয়েশিয়া, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, শ্রীলঙ্কা প্রভৃতি জায়গায় এই অরণ্যভূমি দেখতে পাওয়া যায়। এরপর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, নর্থ, এই সমস্ত অঞ্চলে এই বনভূমি দেখা যায়। এছাড়া মধ্য আমেরিকা, এখানকার পানামা, নিকারাগুয়া প্রভৃতি স্থানে এই অরণ্যভূমি লক্ষ্য করা যায়। এরপর আমরা দেখব প্রভাব বিস্তারকারী জলবায়ু। এখানকার প্রায় সারা বছরই এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে প্রচুর পরিমাণে তাপমাত্রা এখানে দেখতে পাওয়া যায়। এখানে বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় উষ্ণতা যা থাকে, দুপুরের পর বৃষ্টিপাত হলে তাপমাত্রা বেশ কিছুটা কমে যায়। আবার অন্যদিকে সারা বছর যদি আমরা দেখি, সারা বছর এখানে উষ্ণতার পার্থক্য প্রায় বা প্রসর প্রায় থাকে না বললেই চলে। এখানে সারা বছরই উষ্ণতা প্রায় একই রকম থাকে। প্রায় প্রতিদিনই এই অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা যায়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটার বা তার বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও তাই খুব বেশি। এখানে ঋতু বৈচিত্র্য দেখতে পাওয়া যায় না, অর্থাৎ এখানে সারা বছরই একটাই ঋতু দেখা যায়, সেটি হলো উষ্ণ আর্দ্র ঋতু, যার ফলে এখানে ঋতু বৈচিত্র্যহীন, যার ফলে এখানকার স্বাভাবিক উদ্ভিদদের বন্টন ও বৈশিষ্ট্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এখন আমরা এই অরণ্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে দেখব। প্রথম হলো বৈচিত্র্যময় প্রজাতি। এই বনভূমিতে অসংখ্য প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়। গাছের এত বেশি সংখ্যক প্রজাতি অন্য আর কোনো বনাঞ্চলে দেখতে পাওয়া যায় না। এই অরণ্য অঞ্চলে কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ জন্মাতে দেখা যায়। দ্বিতীয়ত হলো উদ্ভিদ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। সমস্ত উদ্ভিদ এখানে দ্রুত জন্মায় এবং দ্রুত বাড়তে থাকে। কয়েকদিনের মধ্যে গাছগুলি 2-1 মিটার বেড়ে যায়। তৃতীয়ত হলো চিরগোধূলি অঞ্চল। বনভূমি অত্যধিক ঘন এবং জঙ্গলে পরিপূর্ণ হওয়ায় এখানে সূর্যের আলো মাটির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। স্থানে স্থানে দিনের বেলাতেও অন্ধকার নেমে আসে, তাই এই বনভূমিকে চিরগোধূলি অঞ্চল বলা হয়ে থাকে। চতুর্থত হল আর্দ্র ও স্যাঁতসেঁতে বনভূমি। এই বনভূমি আর্দ্র ও স্যাঁতসেঁতে, এখানকার মাটি খুবই নরম। বনের মধ্যে প্রবেশ করা এখানে অত্যন্ত কষ্টসাধ্য। পঞ্চমত, সূর্যালোক লাভের প্রতিযোগিতা। সূর্যালোকের জন্য গাছগুলির মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলে, তাই গাছগুলি খুব লম্বা হয়। ষষ্ঠত হল চিরসবুজ অরণ্য। গাছের পাতাগুলি বেশ প্রশস্ত ও লম্বা হয় এবং সারা বছর ধরে সবুজ থাকে, তাই এই অঞ্চলে বনভূমি চিরহরিৎ প্রকৃতির হয়ে থাকে। এই অঞ্চলের
পাতাগুলো খুব বড় হয়, কারণ এখানে সারা বছর মাটি আর্দ্র থাকে, প্রচুর জলের যোগান এখানে থাকে। এরপর আমরা দেখব সপ্তমত চাঁদোয়া বা ক্যানোপি তৈরি হয়। এখানকার গাছের ডালপালাগুলি বিস্তৃত এতটাই বিস্তার লাভ করে যে এবং গাছগুলি ক্রমশ ওপর দিকে উঠে যায় এবং গাছগুলোর মধ্যে দূরত্ব খুব কম থাকে এবং এই গাছগুলো এতটাই ওপর দিকে উঠে যায়, উঠে গিয়ে তারা তাদের ডালপালা প্রসারিত করে দেয় বা শাখা প্রশাখা প্রসারিত করে, যার ফলে ওপর থেকে দেখলে মনে হয় যেন খোলা ছাতার মতো বা চাঁদোয়ার মতো, সবুজ চাঁদোয়ার মতন একটা অবস্থার সৃষ্টি হয়। একে বলা হয়ে থাকে ক্যানোপি। অষ্টমত হচ্ছে দুর্গম অরণ্য। বনভূমির তলদেশ লতা, গুল্ম, আগাছা ইত্যাদিতে পরিপূর্ণ থাকে। ফলে বনের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া দুষ্কর হয়ে পড়ে, যার ফলে এখানে কাষ্ঠশিল্প প্রাধান্য লাভ করেনি। এরপর আমরা দেখব নবমত অল্প জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ একত্রিতভাবে অবস্থান করে। এই অরণ্যের বিভিন্ন প্রজাতির গাছ সংমিশ্রিত অবস্থায় পাশাপাশি জন্মায় বা অবস্থান করে। প্রতি হেক্টরে প্রায় 20 থেকে 40টি প্রজাতির গাছ এখানে দেখতে পাওয়া যায়, যার ফলে গাছ নির্বাচন করে তা কাটা অত্যন্ত কষ্টসাধ্য হয়। এই কারণেও এখানে কাষ্ঠশিল্প তেমনভাবে বিস্তার লাভ করেনি। এরপর আমরা দেখব পরগাছার অস্তিত্ব। গাছের শাখা প্রশাখার অর্কিড জাতীয় পরগাছা জন্মায়। এক গাছ থেকে অন্য গাছে মোটা কাছি বা দড়ির মতো লতানো গাছ বিস্তৃত হয়। এদের লাইনা বা লিয়ানা বলা হয়। এক একটি লিয়ানা কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে থাকে। এরপর আমরা দেখব এই অরণ্য অঞ্চলের প্রধান প্রধান বৃক্ষগুলি কি কি। নিরক্ষীয় বনভূমি অঞ্চলে নানা জাতের বৃক্ষের সমাবেশ লক্ষ্য করা যায়। যেমন আমাজন অববাহিকার উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল রাবার, রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট, বাঁশ ইত্যাদি। অন্যদিকে এই অঞ্চলে লিয়ানা দেখতে পাওয়া যায়। কঙ্গো অববাহিকার উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল মেহগিনি, তাল জাতীয় বৃক্ষ, পাম বৃক্ষ, রাবার, কোকো, সিনকোনা প্রভৃতি। আবার দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত যে বৃক্ষগুলি সেগুলোর মধ্যে আবলুস, রাবার, কর্পূর, বাঁশ, বেত প্রভৃতি। এখন আমরা নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের অর্থনৈতিক ব্যবহার সম্পর্কে দেখব। বিস্তীর্ণ অরণ্য থেকে বছরে প্রায় 155 কোটি টন কাঠ সম্পদ হিসাবে সংগ্রহ করা হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলি এই বিপুল পরিমাণ কাঠ সম্পদকে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বছরে প্রায় $7 বিলিয়ন আয় করে থাকে। এছাড়াও ক্রান্তীয় অরণ্য অঞ্চলের অধিকাংশ কাঠ অত্যন্ত মূল্যবান। বিভিন্ন উপজাত দ্রব্য সেগুলিও এখান থেকেই পাওয়া যায়। এখন আমরা দেখব যে কাষ্ঠ শিল্পে বিশেষভাবে এই অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করা হয়ে থাকে। তবে এখানকার প্রতিকূল পরিবেশ যা কাষ্ঠ শিল্পকে তেমনভাবে প্রাধান্য লাভ করতে দেয়নি বা বাধা সৃষ্টি করেছে। প্রধানত ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে কাঠ শিল্পের উপযোগী অনেক কাঠ পাওয়া যায়। এই অরণ্যের বিভিন্ন বৃক্ষের মধ্যে মেহগিনি, সেগুন, আয়রনউড, রোজউড, আবলুস প্রভৃতি বৃক্ষের কাঠ খুব শক্ত ও মজবুত হওয়ায় এগুলি আসবাবপত্র নির্মাণ, গৃহ নির্মাণ, নৌকা, জাহাজ, রেলের কামরা ও স্লিপার প্রভৃতি নির্মাণের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই অরণ্যে বালসা নামক এক প্রকার বৃক্ষজাতীয় হালকা, মজবুত এবং কম্পন প্রতিরোধক কাঠ পাওয়া যায়, যা বিমানের প্রকোষ্ঠ নির্মাণে ও হিমায়ন যন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক বাজারে এই কাঠের বা কাষ্ঠ সম্পদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও প্রাকৃতিক প্রতিকূলতার জন্য এখানে বাণিজ্যিক হারে এগুলি সংগ্রহ করা সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে জ্বালানি কাঠ রূপে ব্যবহৃত হয়।
কাঠ শিল্পে ব্যবহারের অনুপযুক্ত কাঠ, যেগুলি জ্বালানি হিসাবে এখানে ব্যবহার করা হয়ে থাকে। এখানকার উপজাত দ্রব্যগুলির মধ্যে আমরা দেখব কাঠ সম্পদ ছাড়াও বিভিন্ন প্রকার উপজাত দ্রব্য এখান থেকে পাওয়া যায়, যেমন পাম তেল। নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পাম গাছ জন্মায়। এই পাম তেল থেকে ভোজ্য তেল, সাবান, গ্লিসারিন, মার্জারিন প্রভৃতি প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও পাম গাছ থেকে তন্তু থেকে পানামা পানামা হ্যাট প্রস্তুত করা হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ব্রাজিল নাট। ব্রাজিলের সেলভা অরণ্যে এই গাছ জন্মাতে দেখা যায়। এই গাছের বাদাম খাদ্য হিসাবে এবং বাদামের খোসা বোতাম তৈরির কাজে ব্যবহৃত হয়। তৃতীয়ত সিঙ্কোনা। ক্রান্তীয় চিরহরিত অরণ্যের একটি উল্লেখযোগ্য বৃক্ষ হলো এই সিঙ্কোনা। এই গাছের ছাল থেকে ম্যালেরিয়ার প্রতিষেধক কুইনাইন তৈরি করা হয়ে থাকে। চতুর্থত চিকেল। ক্রান্তীয় চিরহরিত অরণ্যে জাপোটিক নামক এক প্রকার বৃক্ষ জন্মাতে দেখা যায়। এই গাছের আঠা চিকেল চিকেল নামে পরিচিত। এর থেকে চুইনগাম প্রস্তুত করা হয়ে থাকে। পঞ্চমত কর্পূর। কর্পূর গাছ থেকে কর্পূর তৈরি হয়। এরপর আমরা দেখব কোলা নাট। আফ্রিকার ক্রান্তীয় চিরহরিত অরণ্যে এই বাদাম গাছ জন্মায়, যা ঠান্ডা পানীয় কোকো কোলা প্রস্তুতে ব্যবহৃত হয়ে থাকে। সপ্তমত ট্যানিন। ক্রান্তীয় অরণ্যের ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের ছাল ও পাতা থেকে ট্যানিন প্রস্তুত করা হয়, যা কাঁচা চামড়া পাকা করতে ব্যবহৃত হয়ে থাকে। অষ্টমত রাবার। ক্রান্তীয় চিরহরিত অরণ্যের অন্যতম উল্লেখযোগ্য বৃক্ষ হল রাবার গাছ। এই গাছের রস থেকে প্রাকৃতিক রাবার প্রস্তুত করা হয়ে থাকে। এরপর চন্দন। ভারতের কর্ণাটক রাজ্যের ক্রান্তীয় অরণ্যে চন্দন গাছ প্রচুর পরিমাণে জন্মায়। চন্দন গাছ থেকে ধুনো, ধূপ, তেল এবং আরও অনেক সুগন্ধি দ্রব্য তৈরি করা হয়ে থাকে। এছাড়াও আমরা দেখি দারচিনি, লবঙ্গ, মোম, লাক্ষা, আঠা প্রভৃতি বিভিন্ন উপজাত দ্রব্য এই অরণ্যভূমি অঞ্চল থেকে পাওয়া যায়। যদিও এই অরণ্যভূমি অঞ্চলে অত্যন্ত মূল্যবান কাঠ পাওয়া যায়, কিন্তু এই নিরক্ষীয় অরণ্য অঞ্চল কাষ্ঠশিল্পে তেমনভাবে উন্নতি লাভ করতে পারেনি। তার কারণগুলির মধ্যে প্রথমত আমরা বলতে পারি দুর্গম অরণ্য অঞ্চল। ক্রান্তীয় অরণ্যের ঘনত্ব এতটাই বেশি যে এই দুর্গম বা দুর্ভেদ্য অরণ্যের মধ্যে প্রবেশ করা অত্যন্ত অসুবিধাজনক। দ্বিতীয়ত বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সহাবস্থান। এখানে বিভিন্ন প্রজাতির গাছ মিলেমিশে পাশাপাশি জন্মায়, যার ফলে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ করা অসুবিধাজনক হয়ে থাকে। এখানকার কাঠগুলি বা গাছগুলি এত কাছাকাছি অবস্থান করে যে বাণিজ্যিকভাবে গাছ কাটা অত্যন্ত অসুবিধাজনক। তৃতীয়ত অনুন্নত পরিবহন ব্যবস্থা। ভূমিভাগ অত্যন্ত আর্দ্র এবং ঝোপঝাড় দ্বারা পরিপূর্ণ বলে অনুন্নত পরিবহন ব্যবস্থা এখানে কাষ্ঠ সংগ্রহ করতে বাধা সৃষ্টি করে থাকে। এছাড়া এখানকার কাঠ অত্যন্ত ভারী এবং শক্ত, যা সংগ্রহ করা অত্যন্ত অসুবিধাজনক হয়ে থাকে, যা কাটা অত্যন্ত অসুবিধাজনক। এছাড়াও বনভূমি অপরিচ্ছন্ন তলদেশ। এখানে অসংখ্য ঝোপঝাড়, বিষাক্ত কীটপতঙ্গ, যেগুলি এখানে যেমন বিষাক্ত মাছি, মশা, কীটপতঙ্গ, সাপ প্রভৃতি এই অঞ্চলে বিশেষভাবে কাঠ সংগ্রহে বাধা সৃষ্টি করে থাকে। এছাড়াও এখানকার অস্বাস্থ্যকর জলবায়ু, অর্থাৎ উষ্ণ আর্দ্র অস্বাস্থ্যকর জলবায়ু শ্রমিকরা পরিশ্রম করতে তেমনভাবে পারে না। এছাড়াও সুলভ শ্রমিকের অভাব এখানে দেখা যায়, যার ফলে এই অঞ্চলে কাষ্ঠশিল্প তেমনভাবে প্রাধান্য লাভ করেনি। এছাড়া এই অঞ্চলের কাছাকাছি কাঠ চেরাই কল তেমনভাবে গড়ে উঠতে দেখা যায় না। এখানকার কাঠগুলো খুব ভারী হওয়ায় জলে ভাসমান অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করাও অসুবিধাজনক। এই সকল কারণে এখানে কাষ্ঠশিল্প বিশেষভাবে প্রাধান্য লাভ করতে পারেনি। বাকি অংশগুলি আমরা পরে পড়ব।